নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো চলো আজকের ক্লাস শুরু করছি। প্রথম প্রশ্ন কি রয়েছে? ফেলুদা প্রফেসর শঙ্কু চরিত্র নির্মাতাকে। ফেলুদা প্রফেসর শঙ্কু চরিত্রের নির্মাতাকে বা চরিত্রের স্রষ্টাকে। অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, সত্যজিৎ রায়। কী হবে অ্যান্সারটি? সত্যজিৎ রায়। এইবার দেখো বিভিন্ন চরিত্র এবং তাদের কি নির্মাতা বা স্রষ্টা। প্রথমে কি রয়েছে? গুপি, বাঘা প্রভৃতির স্রষ্টাকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কাকাবাবু ও সন্তু চরিত্রের স্রষ্টাকে সুনীল গঙ্গোপাধ্যায়, খুব ইম্পর্টেন্ট। পাণ্ডব গোয়েন্দা কার স্রষ্টা? ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের সৃষ্টি। শকুন্তলা কালিদাসের। পাগলা দাশু চরিত্রের স্রষ্টাকে সুকুমার রায়। কর্নেল চরিত্রের স্রষ্টাকে সৈয়দ মুস্তফা সিরাজ। ঋজুদা চরিত্রের স্রষ্টাকে বুদ্ধদেব গুহ। ব্রজদা চরিত্রের স্রষ্টাকে গৌরকিশোর ঘোষ। গোগল চরিত্রের স্রষ্টাকে সমরেশ বসু। হিরু ডাকাত চরিত্রের স্রষ্টা অমরেন্দ্র চক্রবর্তী। ডমরুকার ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। হর্ষবর্ধন ও গোবর্ধন চরিত্রের স্রষ্টাকে শিবরাম চক্রবর্তী। দীনু চরিত্রের স্রষ্টা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ফেলুদা, জটায়ু, ফটিকচাঁদ, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো, তোপসে প্রভৃতি উল্লেখযোগ্য চরিত্রের স্রষ্টাকে সত্যজিৎ রায়। তারপর দেখো ঘনাদা চরিত্রের স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র। টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়। হাবলু নারায়ণ গঙ্গোপাধ্যায়। বরদা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ ও অজিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। চাটুর্যে মশাই, জটাধর বক্সী, বিরিঞ্চি বাবা প্রভৃতি চরিত্রের স্রষ্টাকে রাজশেখর বসু। কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গগনেন্দ্র নাথকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়। তিনি বেঙ্গল গোষ্ঠীর একজন বাঙালি চিত্রশিল্পী ও কার্টুনিস্ট ছিলেন। তার অধীনে ভারতীয় কার্টুনের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। তাকে প্রায়ই আধুনিক জাতীয়তাবাদী বাঙালি কার্টুনের জনক বলা হয়। স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয়? কাকে স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয়। এবার আমরা কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস জেনে নেব। কি আছে দেখো, প্রথমে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ছিলেন ব্রাহ্মসভা এর অন্যতম প্রতিষ্ঠাতা। ব্রাহ্ম সমাজের অগ্রদূত ভারতীয় উপমহাদেশে একটি সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলন। 1814 সালে রাজা রামমোহন রায় আত্মীয় সভা গঠন করেন। আত্মীয় সভা সমাজে সামাজিক ও ধর্মীয় সংস্কার শুরু করার চেষ্টা করেছিল। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন। রাজনীতি, জনপ্রশাসন, শিক্ষা এবং ধর্মের ক্ষেত্রে তার প্রভাব স্পষ্ট ছিল। তিনি সতীদাহ প্রথা, বাল্যবিবাহ বাতিলের প্রচেষ্টার জন্য পরিচিত ছিলেন। রাজা রামমোহন রায়কে অনেক ঐতিহাসিক বা ইতিহাসবিদ বাংলার নবজাগরণের জনক বলে মনে করতেন। স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয় বিদ্যাসাগরকে। তিনি 1849 খ্রিস্টাব্দে বেথুন সাহেবের সহযোগিতায় গঠন করেন ফিমেল জুভেনাইল সোসাইটি এবং তার উদ্যোগে বেথুন কলেজেও গড়ে ওঠে। বালিকাদের জন্য তিনি 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। নেক্সট কে রয়েছে দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর ছিলেন ভারতের 19তম মুঘল সম্রাট। তিনি 1806 থেকে 1837 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তিনি দ্বিতীয় শাহ আলমের দ্বিতীয় পুত্র এবং দ্বিতীয় বাহাদুর শাহের পিতা ছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতে ক্রমবর্ধমান ব্রিটিশ প্রভাবের কারণে আকবরের কার্যত ক্ষমতা কম ছিল। তিনি রামমোহন রায়কে ব্রিটেনে রাষ্ট্রদূত করে রাজা উপাধি দেন। তার শাসনামলে 1835 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেকে মুঘল সম্রাটের বিষয় বলা এবং তার নামে মুদ্রা জারি করা বন্ধ করে দেয়। তারপর কে রয়েছে দেখো, লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন একজন ব্রিটিশ সৈনিক এবং রাষ্ট্রনায়ক। তিনি 1828 থেকে 1835 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ ছিল হিন্দু ধর্মের একটি একেশ্বরবাদী সম্প্রদায়। 1828 সালে
কলকাতায় বাঙালিদের সভার মাধ্যমে আন্দোলন শুরু হয়। একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন রামমোহন রায়। এই দলটি ব্রাহ্ম সভা নামে পরিচিতি ছিল। 1831 সালে রায় একজন সংস্কার দূত হিসেবে ইংল্যান্ডে সফর করেন এবং 1833 সালে সেখানেই মারা যান। সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কোন দিন হয়? কত তারিখে সূর্য ও পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্ব থাকে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, 3রা জানুয়ারি। কী হবে অ্যান্সারটি? 3রা জানুয়ারি। অনুসুর অবস্থাতে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় 14,70,00,000 কিমি। প্রতি বছর 3রা জানুয়ারি এই দিন আসে এবং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কমে এবং একেই কিন্তু অনুসুর অবস্থান বলা হয়। আর অপসুর অবস্থান কি? যেদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকে তাকে অপসুর বলে। সাধারণত 1 থেকে 4 জুলাই সূর্য পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে বেশি থাকে। এই সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 15,20,00,000 কিমি। কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল? কার রাজত্বকালে আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সিকান্দার শাহর আমলে আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল। এটি বেঙ্গল সালতানাতের সময় সিকান্দার শাহ কর্তৃক একটি রাজকীয় মসজিদ হিসেবে নির্মিত হয়। তিনি ইলিয়াস শাহী রাজবংশের সদস্য ছিলেন এবং মহিমান্বিত সুলতান এবং বিশ্বাসীদের খলিফার মতো উঁচু উপাধি বহন করেন। মসজিদটি সাবেক রাজকীয় রাজধানী পান্ডুয়ায় অবস্থিত। ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? ফিরোজ শাহ তুগলককে। কোনো পুষ্টির অভাবে কোনো কোষ মারা গেলে তাকে কি বলে? কোনো পুষ্টির অভাবে যদি কোনো কোষ মারা যায় তাকে কি বলে? তাকে বলা হয় নেক্রোসিস। কি বলা হয়? নেক্রোসিস। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে অ্যাপোস্টোসিস বলে এবং পুষ্টির অভাব হলে অথবা বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে কোষের মরে যাওয়াকে নেক্রোসিস বলে। শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেছিলেন? শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, স্বামী দয়ানন্দ সরস্বতী। শুদ্ধি আন্দোলন শুরু হয়েছিল আর্য সমাজ দ্বারা। এর প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী এবং স্বামী শ্রদ্ধানন্দের মতো তার অনুসারীরা, যারা সংগঠনের একীকরণের দিকটিতেও কাজ করেছিলেন। উত্তর ভারত, বিশেষত পাঞ্জাবের হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে 1900 দশকের গোড়ার দিকে এটি শুরু হয়, যদিও এটি ধীরে ধীরে সমগ্র ভারত জুড়ে ছড়িয়ে পড়ে। এশিয়ায় কত সালে ও কোথায় প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়? এশিয়ায় কত সালে ও কোথায় প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 1964 সালে টোকিওতে প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। 2026-এ শীতকালীন অলিম্পিক্স কোথায় অনুষ্ঠিত হবে? ইতালীয়, সাধারণত মিলানো কার্টিনাতে হবে। 2028 গ্রীষ্মকালীন অলিম্পিক আনুষ্ঠানিকভাবে, যা 24তম অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা, লস অ্যাঞ্জেলসে 2028-এ একটি আন্তর্জাতিক বহু ক্রীড়া বিশিষ্ট প্রতিযোগিতার আসর, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে 2028 সালের 21শে জুলাই হতে 6ই আগস্ট পর্যন্ত আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে। 1996 গ্রীষ্মকালীন অলিম্পিকের পর এটি প্রথম অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা যা মার্কিন যুক্তরাষ্ট্র কী করবে? আয়োজন করবে। ভারতের উচ্চতম গিরিপথ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ডুংরিলা পাস হচ্ছে ভারতের উচ্চতম গিরিপথ। ডুংরিলা পাস বা মানা পাস হল উচ্চতার পার্বত্য গিরিপথ এবং সর্বোচ্চ মোটরগাড়ি চলার উপযোগী রাস্তা, যার উচ্চতা হল 5,608 মিটার বা 18,399 ফুট। ডুংরিলা পাস হল উত্তরাখণ্ডের জান্সকার পর্বতশ্রেণীর নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভে অবস্থিত। এটি ভারত ও তিব্বতকে সংযুক্ত করে। কোন ছত্রাক গ্রিন মোল্ড নামে পরিচিত? কোন ছত্রাককে গ্রিন মোল্ড বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি,
পেনিসিলিয়ামকে গ্রিন মোল্ড বলা হয়। পচনশীল ফলমূল, সবজি, মাংস, জ্যাম, জেলি, পনির ইত্যাদিতে পেনিসিলিন অসংখ্য সবুজ বা নীল স্পোর উৎপন্ন করে বলে পেনিসিলিয়ামকে সবুজ বা নীল ছত্রাক অর্থাৎ গ্রিন অর ব্লু মোল্ড বলা হয়। বাংলার অগ্নিকন্যা নামে কে পরিচিত বা কাকে বাংলার অগ্নিকন্যা বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, কল্পনা দত্তকে বাংলার অগ্নিকন্যা বলা হয়। কল্পনা দত্ত বাংলার অগ্নিকন্যা নামেও পরিচিত, যেমন মাস্টারদা সূর্য সেন তাকে উল্লেখ করেছেন। ছিলেন একজন কর্মী যিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি ছাত্রী সংঘ কলকাতায় মহিলাদের জন্য একটি আধা বিপ্লবী সংগঠনের সদস্য ছিলেন। নেক্সট, শিক্ষা সংস্কারের জন্য লর্ড রিপন কত সালে হান্টার কমিশন নিযুক্ত করেন? লর্ড রিপন কত সালে শিক্ষা সংস্কারের জন্য হান্টার কমিশন নিযুক্ত করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপন হান্টার কমিশন নিযুক্ত করেন। 1882 সালে হান্টার কমিশন স্যার উইলিয়াম হান্টারের সভাপতিত্বে এবং ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড রিপন কর্তৃক নিযুক্ত হন। রিপনের কাছে জেনারেল কাউন্সিল অফ এডুকেশনের অনুরোধের পর 1882 সালে 3রা এপ্রিল হান্টার কমিশন গঠন করা হয়। ভারতে নাগরিকদের মৌলিক অধিকার সংশোধন করার যোগ্য কে? ভারতে নাগরিকদের মৌলিক অধিকার সংশোধন করার যোগ্য কে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সংসদ। কী হবে অ্যান্সারটি? সংসদ। তারপর দেখো, লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? মীরা কুমার। প্রধানমন্ত্রী লোকসভার স্পিকার হিসেবে সর্বসম্মতভাবে নির্বাচিত হওয়ায় শ্রী ওম বিড়লাকে অভিনন্দন জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। মানবদেহে অপর্যাপ্ত রক্ত সরবরাহকে কি বলা হয়? মানবদেহে অপর্যাপ্ত রক্ত সরবরাহকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ইস্কিমিয়া বলা হয়। একটি অপর্যাপ্ত রক্ত সরবরাহ শরীরের টিস্যুতে অপর্যাপ্ত অক্সিজেনের মাত্রার দিকে পরিচালিত করে, যাকে ইস্কেমিয়া বলা হয়। ইস্কেমিয়া হঠাৎ বা ধীরে ধীরে বিকশিত হতে পারে। যখন একটি ধমনী হঠাৎ বা সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয় তখন এটি যে টিস্যু সরবরাহ করে তা মারা যেতে পারে। প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কী? প্লাস্টিক শিল্পে ব্যবহৃত এই পিভিসি শব্দটির অর্থ কী? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, পলিভিনাইল ক্লোরাইড। এটি হচ্ছে পিভিসির সম্পূর্ণ নাম। পলিভিনাইল ক্লোরাইড হলো একটি লাভজনক এবং বহুমুখী থার্মোপ্লাস্টিক পলিমার উপাদান। এটি একটি উচ্চ ক্ষমতাযুক্ত থার্মোপ্লাস্টিক উপাদান। এটি ভবন এবং নির্মাণ শিল্পে দরজা এবং জানালার নকশা, নল, পানি এবং বর্জ্য নল, তার এবং কেবলের অন্তরণ, আরোগ্যকারী যন্ত্রপাতি ইত্যাদি তৈরির জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পৃথিবীর দ্রুততম মানুষ হিসেবে পরিচিত কে? কাকে পৃথিবীর দ্রুততম মানুষ বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, উসেইন বোল্টকে পৃথিবীর দ্রুততম মানুষ বলা হয়। পৃথিবীর দ্রুততম মানব জ্যামাইকার উসাইন বোল্ট। 100 মিটার যেতে তার সময় লাগে কত? 9.58 সেকেন্ড। তিনি 5 বার বিশ্ব রেকর্ড গড়েন। সংসদের যুগ্ম অধিবেশনের আহ্বান করেন কে? বা সংসদের যৌথ অধিবেশনের আহ্বান কে করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ভারতের রাষ্ট্রপতি সংসদের যৌথ অধিবেশনের আহ্বান করেন। ভারতের সংবিধান সংসদের যৌথ বৈঠকের মাধ্যমে সংসদের 2 কক্ষের মধ্যে অচলাবস্থার সমাধানের বিধান করে। রাষ্ট্রপতি উভয় কক্ষকে আহ্বান করেন এবং এই যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে? লোকসভার স্পিকার। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে সনদ লাভ করেছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে সনদ লাভ করেছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, রানী এলিজাবেথের কাছ থেকে সনদ লাভ করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার জন্য 16শো শতাব্দীতে প্রতিষ্ঠিত একটি জয়েন্ট স্টক কোম্পানি। এর সরকারি নাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
1600 সালের 31শে ডিসেম্বর ইংল্যান্ডের তৎকালীন রানী প্রথম এলিজাবেথ এই কোম্পানিকে ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার রাজকীয় সনদ প্রদান করেছিলেন। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? কোন জলজ প্রাণীটি বা জীবটি বাতাসে নিঃশ্বাস নিতে পারে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ শুশুক। শুশুক এমন একটি জলজ প্রাণী যে বাতাসেও নিঃশ্বাস নিতে পারে। শুশুক ও ডলফিন জাতীয় প্রাণীগুলো পানিতে বাস করলেও মাছের মতো ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না। এরা পানি থেকে ভেসে উঠে মাথার ওপর আড়াআড়িভাবে থাকা ছিদ্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। কোনটি ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সাহসিকতার পুরস্কার? কোনটি ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সাহসিকতার পুরস্কার? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ অশোক চক্র। অশোক চক্র হল সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার, যার পরে কীর্তিচক্র এবং শৌর্য চক্র। এটি যুদ্ধক্ষেত্র থেকে দূরে বীরত্ব, সাহসী পদক্ষেপ বা আত্মত্যাগের জন্য পুরস্কৃত করা হয়। মহাবীর চক্রটি 1950 সালের 26শে জানুয়ারি ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। কোন যৌগ কুইক লাইম বা ফ্রি লাইম নামে পরিচিত? কোন যৌগ বা কোন রাসায়নিক কুইক লাইম বা ফ্রি লাইম নামে পরিচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড সাধারণত চুন বা কুইক লাইম নামে পরিচিত, বহুল্য ব্যবহৃত একটি রাসায়নিক যৌগ। কক্ষ তাপমাত্রায় এটি সাদা, ক্ষারীয়, স্ফটিকাকার কঠিন পদার্থ। ক্যালসিয়াম অক্সাইড নির্মাণ সামগ্রী যেমন সিমেন্টের সাথে মিশ্রিত করলে কোনোরূপ বিক্রিয়া করে না, এর জন্য একে ফ্রি লাইম বলা হয়। কোনটি ভারতের বৃহত্তম মালভূমি? ভারতের বৃহত্তম মালভূমি কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি হচ্ছে ভারতের বৃহত্তম মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি ভারতের সর্বোচ্চ এবং সবচেয়ে বিস্তৃত মালভূমি। নর্মদা নদীর দক্ষিণে দাক্ষিণাত্য মালভূমি নামে পরিচিত স্থলভাগ পাওয়া যায়। কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে? কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে। এটি ঋগ্বেদে বৈদিক দেবতা সাবিত্রীকে উৎসর্গ করার একটি পবিত্র মন্ত্র। এটি বেদের জননী নামে পরিচিত। দেবনাগরী লিপিতে গায়ত্রী মন্ত্র। ভিক্টোরিয়া হ্রদটি কোন মহাদেশে অবস্থিত? ভিক্টোরিয়া হ্রদটি কোন মহাদেশে অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি আফ্রিকা মহাদেশে অবস্থিত। ভিক্টোরিয়া হ্রদটি আফ্রিকা মহাদেশের উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়ার সীমান্তে অবস্থিত। নীল নদ ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন হয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রবাহিত হয়েছে। ভিক্টোরিয়া হ্রদ বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় হ্রদ এবং অঞ্চল অনুসারে বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। কোন প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্রের জল থেকে লবণ পাওয়া যায়? কোন প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্রের জল থেকে লবণ পাওয়া যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি বাষ্পায়ন প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্রের জল থেকে লবণ পাওয়া যায়। প্রয়োজনীয় লিনোতাপ গ্রহণের ফলে স্ফুটনাঙ্ক থেকে কম তাপমাত্রায় জল গ্যাসে রূপান্তরিত হয়। এই ঘটনাটিকে বাষ্পায়ন বলা হয়। বাষ্পায়ন লবণ এবং জলের পৃথকীকরণ প্রক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। জাতীয় পতাকাটি অনুভূমিকভাবে সমান অনুপাতে শীর্ষে গভীর গৈরিক, মাঝখানে সাদা এবং নিচে গাঢ় সবুজ রং বিশিষ্ট একটি 3 রঙা পতাকা। গৈরিকের অর্থ সাহস। এই গৈরিক অর্থাৎ গেরুয়া, এর অর্থ কি? সাহস। সাদা সত্য ও বিশুদ্ধতার প্রতীক। সবুজ জীবন, প্রাচুর্য এবং সমৃদ্ধির প্রতীক। পতাকাটির প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত কত? 2:3। এর নকশায় থাকা চক্রটি
অশোকের সারনাথের সিংহ প্রতীকের ভিত্তিতে দেখা যায়। এটির ব্যাস সাদা পটির প্রস্থের সমান এবং এটিতে 24টি স্পোক বা দণ্ড রয়েছে। সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে কোন দেশ থেকে পৃথক করেছে? সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে কোন দেশ থেকে পৃথক করেছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, নেপাল থেকে পশ্চিমবঙ্গকে পৃথক করেছে। তারপর দেখো ভারতের কিছু উল্লেখযোগ্য হিমবাহ এবং তাদের অবস্থান। জেমু হিমবাহ কোথায় অবস্থিত? সিকিমে। কাঞ্চনজঙ্ঘা হিমবাহ সিকিমে। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীরে অবস্থিত। ট্র্যাঙ্গো হিমবাহ লাদাখে। গঙ্গোত্রী হিমবাহ কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। রাথং হিমবাহ কোথায় অবস্থিত? সিকিমে। রাতে গাছের নিচে ঘুমানো বাঞ্ছনীয় নয় কেন? রাতে গাছের নিচে ঘুমানো উচিত নয় কেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, কার্বন ডাই অক্সাইড নিঃসরণ। রাত্রিবেলা গাছ অতিরিক্ত পরিমাণে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে, তাই রাতের বেলা গাছের নিচে ঘুমানো উচিত নয়। গাছ রাতে অধিক হারে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, ফলে গাছের নিচে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেশি থাকে এবং অক্সিজেনের অভাব দেখা যায়। এতে করে গাছের নিচে থাকা ব্যক্তির শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, তাই রাতের বেলা গাছের নিচে, বিশেষ করে অধিক পাতাযুক্ত গাছের নিচে অবস্থান করা ঠিক না। কোন সূত্রে বলা হয়েছে যে রাসায়নিক বিক্রিয়ায় ভর তৈরি করা বা ধ্বংস করা যায় না? কোন সূত্রে বলা হয়েছে যে একটি রাসায়নিক বিক্রিয়ায় ভর তৈরি করা বা ধ্বংস করা যায় না? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ভরের নিত্যতা সূত্রে বলা হয়েছে যে রাসায়নিক বিক্রিয়ায় ভর তৈরি করা বা ধ্বংস করা যায় না। ভরের নিত্যতা সূত্রটি কি? রাসায়নিক বিক্রিয়ায় ভর তৈরি করা বা ধ্বংস করা যায় না। সময়ের সাথে পদার্থের মোট ভর কি থাকে? অপরিবর্তিত থাকে। মিথেনুপাত বা তুল্যাঙ্ক অনুপাতের সূত্রটি কি? যদি দুটি পৃথক মৌল তৃতীয় মৌলের একই ওজনের সাথে পৃথকভাবে একত্রিত হয়, তবে মৌলগুলির ভরের অনুপাত একত্রিত ভরের অনুপাতের সমান অথবা তার সরল গুণিতকের সমান হবে। স্থিরানুপাতের সূত্রটি কি? এটিতে বলা হয়েছে যে একটি রাসায়নিক যৌগে সর্বদা ভরের উপাদানগুলি ঠিক একই অনুপাতে থাকে। শক্তির নিত্যতা সূত্রে কি বলা হয়েছে? শক্তি তৈরি করা যায় না, ধ্বংস করাও যায় না, ভিন্ন আকারে মোট শক্তি কি থাকে? অপরিবর্তিত থাকে। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বইটির লেখককে? প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বইটির লেখককে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অধ্যাপক মার্শাল এই প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বইটির লেখক। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স হল একটি নেতৃস্থানীয় রাজনৈতিক অর্থনীতি বা আলফ্রেড মার্শালের অর্থনীতির পাঠ্যপুস্তক, যা প্রথম প্রকাশিত হয়েছিল 1890 সালে। জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী কত বছরের নিচে সবাই শিশু? জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী কত বছরের নিচে সবাই শিশু? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 18 বছরের নিচে সবাই শিশু। সনদে শিশু বলতে 18 বছরের কম বয়সী যে কোনো মানুষকে সংজ্ঞায়িত করা হয়েছে, যদি না অপ্রাপ্ত বয়স্কদের বয়স ওই দেশের জাতীয় আইনে অন্যরূপ বলা থাকে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।